দেখো তো এইচএস পরীক্ষার পরে এইচএস পরীক্ষাটা এই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তো এখন যারা এইচএস দিচ্ছে মোটামুটি 16 থেকে 17 প্লাস এজ, দুদিন পরে আর একটা বছর গেলে 18 প্লাস এজ হবে। এবার আমাদেরকে মাথায় রাখতে হবে 18 প্লাস এজ হওয়া মানে কিন্তু যত ধরনের সরকারি চাকরি আছে সব ধরনের পরীক্ষায় কিন্তু তারা বসার জন্য যোগ্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যে ভুলগুলো করে, আমি নিজেও যেটা করেছি, আমি কি করতাম, আমি মনে করছিলাম যে গ্রাজুয়েশনটা শেষ করে নিই, আমার বাসার গভর্নমেন্টে জিওগ্রাফি অনার্স পড়েছিলাম, আমার মনে হচ্ছে গ্রাজুয়েশনটা শেষ করে নিই তারপরে গিয়ে পরীক্ষাগুলো দেওয়া শুরু করবো। এটা আমার বিশাল বড় একটা ভুল ডিসিশন ছিল। কিন্তু ওই সময় দাঁড়িয়ে আমার কলেজে আরো অনেক বন্ধু বান্ধব ছিল যারা 3 বছর ধরে শুধুমাত্র অনার্স বা গ্রাজুয়েশনটা পড়েনি, তার পাশাপাশি 3 বছর ধরে তারা গভর্নমেন্ট জব এক্সামের প্রিপারেশনটাও নিত, এই প্রিপারেশনটাও নিত। এবার কি হলো, তারা কলেজ শেষ করার আগেই চাকরি পেয়ে গেল, কেউ কেউ কলেজে পড়তে পড়তে চাকরি পেলো, কেউ কলেজটা শেষ করেই 6 মাসের মধ্যে বিভিন্ন জায়গায় চাকরি পেয়ে গেল। কিন্তু আমরা কি করেছি, গ্রাজুয়েশন শেষ করার পরে তারপরে পড়াশোনাটা আমরা সবাই শুরু করছি, পড়াশোনা তারপরে শুরু করছি। তো এইখানে কি হয়, একটা মানুষ যদি চাকরি পরীক্ষার পড়াশোনাটা শুরু করে, তাকে রেডি হতে প্রিপারেশন নিতে মিনিমাম 2 থেকে 3টে বছর তার লেগে যায়, শুরু করতে 2 থেকে 3 বছর লেগে যায় সবকিছু শিখতে বুঝতে তৈরি হতে। শুধু সরকারি চাকরি বলছি না, তার যেদিকে ইচ্ছা, সে যে লাইনে যেতে চায় আমি সেই লাইনে ধরার কথাই বলছি, সেখানে গিয়ে সেই লাইন সম্পর্কে জানতে বুঝতে শিখতে দক্ষ হতে মিনিমাম 2 থেকে 3টে বছর তার লাগবেই লাগবে। তাহলে সেই 3টে বছর আমি এখন থেকে কেন স্টার্ট করবো না? ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করবে, কলেজটা শেষ করে নি বা এই কাজটা করে নি তারপরে কি পড়াশোনা স্টার্ট করবো, এই ভুলটা করাবেন না। আপনার সন্তান যে লাইনে যেতে চায়, যে ধরনের দিকে তারা যেতে চায়, সব ধরনের ইনফরমেশন আমাদের কাছে আছে। আমরা যেটা বললাম, যেটা আমরা যদি এখন সবাইকে সব ইনফরমেশন দিই সেটা তো সম্ভব না, কারণ প্রফেশন তো একটা দুটো না, টিচার আছে, ডক্টর, মাস্টার, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, ডিএড বিএড মানে টিচার প্রফেসর লাইন যেগুলো আছে, বিভিন্ন টেকনিক্যাল কোর্স আছে, আইটিআই, পলিটেকনিক, নার্সিং, জিএনএম নার্সিং, এরকম প্রচুর কোর্স আছে, ঠিক আছে। কম্পিউটারের উপরে বিভিন্ন কোর্স আছে, প্যারামেডিক্যাল যেগুলো এই যে আপনার রক্ত পরীক্ষা বা ব্লাড পরীক্ষা যেগুলো হয় এসবের উপরে যেসব কোর্স হয়, হ্যাঁ, তারপরে বিভিন্ন ল্যাবরেটরি কোর্স হয়। একটা ভালো একটা কোর্স আছে যেমন মাস কমিউনিকেশন। মাস কমিউনিকেশন মানে হচ্ছে সাংবাদিকতার যে লাইনটা আছে, নিউজ চ্যানেলের যে সমস্ত কাজগুলো হয়, এরকম প্রচুর টেকনিক্যাল বিভিন্ন বা নন টেকনিক্যাল কোর্স আছে। এবার জানতে হবে যে তাদের জন্য কোনটা সুইটেবল, তারা কোনটাতে বেস্ট, তারা কোন জায়গায় দক্ষ, তারা কোনটা ভালোবাসে, তারা কোনটা ভালো পারে। সেই অনুযায়ী যদি তাদের সঙ্গে আমরা একবার কথা বলতে পারি, তাহলে আমাদের সঠিকভাবে আমাদের গাইড করতে সুবিধা হবে। আমাদের কাছে সব ধরনের কোর্সের ইনফরমেশন আমরা প্রোভাইড করে থাকি সরকারি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে। আমি সিম্পল একটা কথা বলছি, মাথায় রাখতে হবে ক্যারিয়ার চয়েস করার আগে দুটো জিনিস আমি আগের দিনও বলেছিলাম, সেই ছাত্রছাত্রীটা কোন কাজটা ভালো পারে আর কোন কাজটা ভালোবাসে, দুটো মাথায় রাখতে হবে। কোন কাজটা ভালো পারে, কোনটা ভালোবাসে, দুটো জিনিস সেম হতে হবে। ধরুন আমি গান করতে ভালো পারি কিন্তু আমি ছবি আঁকতে ভালোবাসি, এমন হলে হবে না। গান করতেও ভালো পারতে হবে এবং ভালোবাসতে হবে। আমি হয়তো নাচ করতে ভালো পারি কিন্তু আমি খেলা করতে ভালোবাসি, এমন হলে হবে না, দুটো সেম হতে হবে। কোন কাজটা ভালো পারে, কোন কাজটা ভালোবাসে, যখনই এই দুটো সেম হবে সেই অনুযায়ী তার কেরিয়ার সিলেকশন করুন এবং সেই অনুযায়ী তাকে সেই পথে এগিয়ে যেতে বলুন। সেখান থেকে তার কিন্তু কেরিয়ার গড়ে তোলাটা অনেক বেশি সহজ সরল হবে। কারণ এখানে আমরা যে ভুলটা করি, এখানে একটা প্রফেশন লিখলাম মাস কমিউনিকেশন। মাস কমিউনিকেশন মানে কি? আস্তে। মাস কমিউনিকেশন মানে হচ্ছে সাংবাদিকতা। আমি জাস্ট একটা एग्जांपल দিচ্ছি, আমার নিজের খুব ক্লোজ একটা বন্ধু, সে এই জিনিসটা নিয়ে পড়তে চেয়েছিল এইচএস পরীক্ষার পরে। আমি এইচএস দিয়েছি 2013 তে, সে এই জিনিসটা নিয়ে পড়তে চেয়েছিল। এবার কি হচ্ছে, তার বাবা বলছে না ওসব করে লাভ নেই, তোমাকে টিচার হতে হবে, ডিএড করতে হবে। তার বাবা তাকে জোর করে ডিএড এ ভর্তি করে। তখন স্কুল টিচারে খুব একটা রমরমা বাজার ছিল, সবাই ডিএড এ ভর্তি হতো। তার বাবা তাকে জোর করে এইচএস এ ডিএড এ ভর্তি করে। সময়ের সঙ্গে সঙ্গে আজকে স্কুল টিচারের কি হাল আমরা দেখতে পাচ্ছি, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমরা, চাকরি পেয়েও চাকরি ছাড়াই হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য তার আরো একটা বন্ধু, সেও ডিএড করেছিল, সেও শিক্ষক হওয়ার যোগ্য, তার বাবাও একজন স্কুল টিচার, সে বাধ্য হয়ে এইসব লাইন ছেড়ে বেরিয়ে গিয়ে পুলিশের লাইনে ঢুকে পড়ল। মানে তার মেডিকেল ফিটনেস আছে, তার সবকিছু ঠিকঠাক আছে, পুলিশের লাইনে চাকরি পেয়ে গেল। কিন্তু আমার এই বন্ধুটা সে পেল না, কারণ তার চোখের প্রবলেম, আমার মতো চশমা পরে, সে কিন্তু ওই লাইনে যেতে পারলো না। সে কিন্তু এখন ডিএড করে বাড়িতে বসে রয়েছে। তাহলে সে যদি সেদিন এই মাস কমিউনিকেশন সাংবাদিকতার উপরে কোর্সটা সেদিন যে করে নিত, সে যদি, কারণ সে লেখালেখির কাজ ভালো পারে, সে কবিতা লেখে, প্রচুর পত্র পত্রিকায় লেখালেখি করে এবং অনেক ভালো তার দক্ষ, অন্যান্য দিকে ট্যালেন্ট আছে, বাংলায় গ্রাজুয়েশন এমএ সবকিছু করেছে সে। তাহলে যদি সে মাস কমিউনিকেশনটা নিয়ে পড়তো, তার কিন্তু আজকে একটা ক্যারিয়ার হয়ে যেত। কিন্তু তার বাবার কথা শুনে বাবা তাকে প্রেশার দিয়ে দিয়েছে যে ডিএড করতে হবে, আজকে তার এই অবস্থা। সে কিন্তু বাকি এখন টিউশন পড়ায়, কিছুই করতে পারে না। তো ক্যারিয়ার কিন্তু সব জায়গাতে আছে। আমরা ভাবি যে চাকরি নেই বা কাজ নেই, এটা একদম ভুল ধারণা। প্রত্যেকটা ছাত্রছাত্রী বা প্রত্যেকটা মানুষের মধ্যে ট্যালেন্ট আছে,
এবং আমাকে শুধু সঠিক আমাদেরকে প্ল্যানিং করতে হবে। আমরা একটা যেটা করি, পাশের বাড়ির লোকটা যা করে আমরা সেটা শুনি, পাশের বাড়ির দাদা কাকা জ্যাঠা মামা সে যেটা করতে বলে আমি সেটা করি, কিন্তু আমাদের নিজস্ব তো একটা চাওয়া পাওয়া থাকে, নিজস্ব কিছু ড্রিম, স্বপ্ন, ভালো লাগা, ভালোবাসা থাকে, আমরা সেই দিকটা যাই না। আমি সিম্পল বলছি, ধরুন আমার মধ্যে কি ট্যালেন্ট আছে, আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আমার যখন বয়স 25 বছর হয় তখন আমি বুঝতে শিখি আমার মধ্যে স্পেশাল পাওয়ার কি। আমার স্পেশাল পাওয়ার হচ্ছে কথা বলা, যেটা আমি এতক্ষণ ধরে করে যাচ্ছি। আমি এই কাজটা খুব ভালো পারি। এবার আমি দেখিয়ে দিচ্ছি কথা বলার উপরে কত ধরনের কেরিয়ার হয়। কথা বলার উপরে কি হয়, রেডিওতে যত ধরনের কাজ হয় সেগুলো সব কথা বলার উপরে হয়। কথা বলার উপরে নিউজ চ্যানেলে সংবাদপত্র যারা পাঠ করে, যারা সংবাদ পাঠ করে, এবিপি আনন্দ, সুমন, 24 ঘন্টার মৌপিয়া, এরা নিউজ চ্যানেল, এখানে কাজ করতে গেলে কথা বলা প্রয়োজন হবে। কথা বলার উপরে পলিটিক্স বা রাজনীতিতে যারা যারা আছে, বিশেষ করে রিসেন্ট উঠে খেলা হবে কেস দেবাংশু, ও পুরো শুধু কমিউনিকেশন দিয়ে উঠে গেছে, ও শুধু কথা বলার উপরেই পলিটিক্সে পুলিশ লিখে দেবে, স্যার এটা পলিটিক্স হবে, মানে হচ্ছে রাজনীতি। এই লাইনে আসতে গেলে আপনাকে কথা বলা আসতে হবে। আমরা জানি মিরাক্কেলের মীর, দাদাগিরির সৌরভ, দিদি নাম্বার ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায়, কি আছে সারেগামাপার যিশু সেনগুপ্ত, এরা যে কাজগুলো করে এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কারিং। আমার আসছে না, এটা হচ্ছে সঞ্চালনা বা হচ্ছে অ্যাঙ্কারিং। এই যে কাজগুলো, এগুলো টিভিতেও হয় বা অন্যান্য ক্ষেত্রে হয়। এই ধরনের কাজগুলো পেতে গেলে আপনাকে কথা বলা শিখতে হবে, অ্যাঙ্কারিং। আমরা জানি একটা জিনিস রেডিওতে হয় বা ইউটিউবে এখন আসে, সেটা হচ্ছে সানডে সাসপেন্স। সানডে সাসপেন্স মানে এরা হচ্ছে বিভিন্ন গল্প পাঠ করে, বিভিন্ন গল্প শোনায় মানুষ। এই গল্প পাঠ করার যে এটা আছে, ইউটিউব থেকে এখন প্রচুর ইনকাম আছে, সেটাও কমিউনিকেশন বা কথা বলার উপরে হয়। শুধু তাই না, সোশ্যাল মিডিয়ায় যত ধরনের কাজ আছে, ইউটিউব চ্যানেলে আমরা ইউটিউবে প্রচুর ভিডিও দেখি। ইউটিউবে যারা ইউটিউবার হয় তাদের সবার কথা বলার শক্তি অনেক বেশি। কি বলছে, মোটিভেশনাল স্পিকার ওগুলো আসছে না, জানেন ইউটিউব আছে, এরকম প্রচুর ইনফরমেশন, রেডিও আছে, নিউজ চ্যানেল আছে, রাজনীতি আছে, স্টেজ অ্যাঙ্কারিং যেগুলো আমি বললাম যে দাদাগিরিতে সৌরভ যেটা করে, রচনা বন্দ্যোপাধ্যায় দিন নাম্বার ওয়ানে যেটা করে, সারেগামাপায় যিশু যেটা করে, মিরাক্কেলের মীর যেটা করে, এগুলো সব কথা বলার থেকে আসে। এই ধরনের কাজগুলো পেতে গেলে এরকম কথা বলাতে আমি কয়েকটা লিখলাম। এখন প্রচুর প্রফেশন আছে যেগুলোতে কথা বলাটা ভীষণ প্রয়োজন হয়, কমিউনিকেশন স্কিল প্রয়োজন হয়। তাহলে আমি দেখাতে পারলাম যে শুধুমাত্র কথা বলার উপরে কত ধরনের কাজ হতে পারে, কিন্তু কি আমার কাছে এইসব সম্পর্কে কোনো ইনফরমেশন ছিলই না। কারণ ছোট থেকে আমাদের মাথায় একটা জিনিস ঢোকাতে হয়, গভর্নমেন্ট জব করতে হয়, চাকরি করতে হয়, সরকারি চাকরি করতে হয়, আমরা ওই লাইনে পড়াশোনা করে গেছি। কিন্তু কথা বলার উপরেও যে এত ধরনের কোর্স হয়, তো কথা বলার উপরেও যে এত ধরনের কাজ হয়, এগুলো কিন্তু আমাদের জানা ছিল না। তো আমরা এরকমই বিভিন্ন ধরনের সম্পর্কে, মানে কেরিয়ার সম্পর্কে, তাদের মধ্যে যে ধরনের ট্যালেন্ট তাদের আছে, সেটা যে কোনো ধরনের হতে পারে। কারোর ট্যালেন্ট গলায় থাকে, কারোর ট্যালেন্ট ব্রেনে থাকে, কারোর ট্যালেন্ট হাতে থাকে, তারা ভালো ছবি আঁকে, কারোর ট্যালেন্ট পায়ে থাকে, তারা ভালো দৌড়ায় বা খেলাধুলা করে। তার ভিতরে যে ধরনের ট্যালেন্ট আছে, আমরা সেই ধরনের ট্যালেন্টের উপর বেস করে একটা কেরিয়ার কাউন্সিলিং আমরা করবো। এটা হচ্ছে এইচএস পরীক্ষার পর আমরা যে ফোন নাম্বারগুলো দিয়েছি, বা এই লাল হলুদ পেপারে যে নাম্বারগুলো আছে, এটাতে যে নাম্বারগুলো আছে, এই নাম্বারটা আমার নিজের নাম্বার, ঠিক আছে? পরীক্ষা হয়ে গেলেই একবার কন্ট্যাক্ট করবেন। আমরা সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে কিন্তু একটা ক্যারিয়ার কাউন্সেলিং আমরা করতে চাই। তাতে কি হবে, তাদের ভিতরে যে ধরনের ট্যালেন্ট আছে আমরা সেটা বুঝতে পারবো। তারা যেদিকে যেতে চায়, যা করতে চায়, সব ধরনের ইনফরমেশন আমরা দিতে রাজি আছি। সবকিছু ইনফরমেশন আমাদের কাছে আছে। যদি কোনো কোর্সে ভর্তি হতে চায়, গেট বিএড, নার্সিং বা যে কোনো টেকনিক্যাল, আইটিআই, পলিটেকনিক, যা কিছু আছে, যেদিকে সে যেতে চায়, যদি আমার কাছে ইনফরমেশন থাকে তাহলে আমি দেবো, আমার কাছে না থাকলে কোনো না কোনো ভাবে তাকে যোগাযোগ করি। এবার তাদের যেটা ভালো লাগবে সেটা তারা সেইভাবে ডিসিশন নেবে। আর এই মুহূর্তে যেটা আমরা দিয়েছি, ওখানে দেখুন আরো দুটো জিনিস লেখা আছে, সেটা কিন্তু আমরা করতেই পারি, কারণ এই দুটো জিনিসের ভীষণ রকমের প্রয়োজন আগামী দিনে আছে। একটা হচ্ছে স্পোকেন ইংলিশ এবং হিন্দি, এটা ভীষণ প্রয়োজন। ইংরেজি এবং হিন্দিতে কথা বলা যে কোনো ধরনের প্রফেশন হিসেবে এটা আগামী দিনে ভীষণ প্রয়োজন হয়ে পড়ছে। এবং বিভিন্ন প্রাইভেট স্কুলগুলোতে বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে, ইংলিশটাকে শিখতে হবে, কারণ ইংলিশের প্রয়োজনীয়তা ভীষণ রকমের। তো এইচএস পরীক্ষার পর ছুটিতে বাড়িতে বসে না থেকে আমি বলবো অবশ্যই স্পোকেন ইংলিশের কোর্সটা করে নিতে। মিনিমাম 6 মাস থেকে একটা বছর যদি স্পোকেন ইংলিশের উপরে যে কোর্সটা করে, তাহলে কিন্তু ইংলিশটা তার অনেক বেশি দক্ষ হবে এবং যে কোনো ধরনের চাকরির পরীক্ষার ইন্টারভিউ বলুন বা যে কোনো ভালো কাজ পেতে কিন্তু এটা তার জন্য ভীষণ রকমের সুইটেবল হবে। ঠিক আছে, আমাদের স্পোকেন ইংলিশের কোর্স এখানে করা হয়, সহজপাঠ এডুকেশন সেন্টারে করানো হয়। ফোন করে নেবেন, ডিটেইলস ইনফরমেশন পেয়ে যাবেন। এর পাশাপাশি আরো একটা যেটা আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট জব এক্সাম প্রিপারেশন। এটা আমি কেন এখনই করতে বলছি, দেখুন যে ক্যারিয়ারে সিলেকশন করুক না কেন,
আমাদের ফার্স্ট টার্গেট থাকবে কিন্তু গভর্নমেন্ট জবটা পাওয়া। প্রথম টার্গেট আমরা এটা নেব। এটা যদি না হয় আমি অন্যদিকে যাব, কিন্তু প্রথম টার্গেট আমাকে এটা নিতে হবে, সরকারি চাকরিটা পাওয়া। এবার এইচএস পাস করছি মানে আমার 18 আমার এজ হচ্ছে, 17 থেকে 18 বছর বয়স হচ্ছে। যদি এই সময় দাঁড়িয়ে আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশনটা নিতে থাকি, এই প্রিপারেশনটা নিতে মানে একদম বেসিক সব ধরনের পরীক্ষায় বসার জন্য যে সময়টা লাগে 2 থেকে 3 বছরের একটা কোর্স তাদেরকে করতে হয় সব ধরনের পরীক্ষায় বসার জন্য। তারপরে যদি সে আলাদা কোনো লাইনে যেতে চায়, যদি ধরুন আর্মির লাইনে যেতে চাচ্ছে, যদি ধরুন ডব্লিউবিসিএস সিভিল সার্ভিসের দিকে যেতে যাচ্ছে, যদি ধরুন ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যে আইএস আইপিএস লাইনে যেতে যাচ্ছে, সিজিএল বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, বা এই এখন যেগুলো হচ্ছে আপনার ওই যে চাকরির পরীক্ষা যাদের হচ্ছে না, ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টর, সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এই ধরনের যেসব বড় বড় পোস্ট যেগুলো আছে সেসব লাইনের পড়াশোনাটা আবার আলাদা দিকে ভাগ হয়ে যাচ্ছে, তার পড়াশোনাটা আলাদা। কিন্তু প্রথম 2 থেকে 3 বছরের একটা কোর্স থাকে যেটা সব পরীক্ষার জন্য সমান। তো সেই 2 থেকে 3 বছরের কোর্স অ্যাটলিস্ট 1 থেকে 2 বছর বা 3 বছরের কোর্সটা যদি তারা করে রাখে, তাহলে কিন্তু এই 18 বছর বয়সের পর থেকে অ্যাটলিস্ট 28 বা 30 বছর বয়স মানে প্রায় 10 থেকে 12 বছর তারা কিন্তু চাকরি পরীক্ষাগুলো দিতে থাকবে। মানে শুরুতে কোর্সটা করা হয়ে গেল, এবার 10 থেকে 12 বছর তারা চাকরি পরীক্ষাগুলো তারা দিতে থাকবে। সে এখানে দিক মানে যেখানে দিক মানে অন্য কাজ যদি তার পাশাপাশি সে পেয়ে যায়, ধরো ফ্যামিলিতে কোনো প্রবলেম চলে আসছে, আর্থিক কন্ডিশন খারাপ হয়ে গেছে, তাকে হয়তো কোনো না কোনো কাজে যুক্ত হয়েছে বাধ্যতামূলক, তো সে সেই কাজে সে যুক্ত হয়ে গেল। কিন্তু যদি এই কোর্সটা তার যদি করা থাকে, মানে গভর্নমেন্ট জব এক্সাম প্রিপারেশনের যে পড়াশোনাটা সেটা যদি তার কমপ্লিট থাকে, তাহলে সে সেই কাজে যুক্ত থাকলো এবং যখন প্রয়োজন হলো তখন সে চাকরি পরীক্ষাগুলো দিল। কিন্তু আমরা কি ভুল করে ফেলি, আমরা এই সময়টা কলেজে গিয়ে আড্ডা মেরে বন্ধু বান্ধব বা এইসব করে করে আমরা সময় নষ্ট করি। কিন্তু আমি বলছি যে এগুলো করবে ঠিকই, কিন্তু তার পাশাপাশি পড়াশোনাটা রাখতে হবে। কারণ কি হয়, হঠাৎ করে যদি ফ্যামিলিতে একটা প্রবলেম চলে আসে, তাকে দেখা গেল বাধ্যতামূলক কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত হতে হবে। যখনই সে একটা কাজে যুক্ত হয়ে গেল, পার ডে তার 8 থেকে 10 ঘন্টা তার ডিউটি থাকছে, প্লাস 2 থেকে 3 ঘন্টা তার জার্নি থাকছে। হ্যাঁ, মানে সব প্রত্যেকটা দিন তার 10 থেকে 12 ঘন্টা তার পরিশ্রম চলে যাচ্ছে, সে কিন্তু আর পড়াশোনা করতে পারবে না। আর তার পক্ষে রাত্রে বাড়িয়েছে, ডিউটি থেকে বাড়িয়েছে, আর তার পক্ষে পড়াশোনা করা কোনোদিন সম্ভব না। তাই জীবনের শুরুতে যদি গভর্নমেন্ট জব এক্সামের প্রিপারেশনের পড়াশোনা এবং স্পোকেন ইংলিশ এগুলো যদি আমি করে রাখি, যেটা সবার জন্য সমান, এটা যদি আমি করে রাখি, তাহলে কিন্তু আমার 28 বছর 30 বছর 35 বছর বয়স পর্যন্ত আমি এই পরীক্ষাগুলো দিতে পারবো। তার পাশাপাশি সে কলেজে ভর্তি হয়ে গেল, কোনো টেকনিক্যাল কোর্সের লাইনে চলে গেল, ডিএড বিএড নার্সিং এদিকে যেতে পারে, তার যেটা ভালো লাগে, বারবার বলছি তার যেটা ভালো লাগে। এবার তার জন্য আমাকে তাদের সঙ্গে বসতে হবে, এটা আমি আপনাদের সঙ্গে বোঝাতে পারবো না, তারা যদি আসে আমার বলতে সুবিধা হবে। তাহলে এই জায়গাটা কেউ কিন্তু অবহেলা করবেন না, অ্যাটলিস্ট সরকারি চাকরি পরীক্ষার পড়াশোনা আর স্পোকেন ইংলিশ যদি সেই লাইনে আসতে চায়, তাহলে শুরুতে 2 থেকে 3 বছর কোর্সটা করে নেবে। কারণ ওই যেটা বললাম, আবারও রিপিট করছি, হঠাৎ করে দেখুন দেখা গেল ফ্যামিলিতে এমন একটা প্রবলেম চলে আসলো, তাকে কোনো না কোনো কাজে ইকোনমিক্যাল বা অর্থনৈতিক সংকট চলে আসলো, কোনো রকম টাকা পয়সার অভাব চলে আসলো, তাকে কোনো না কোনো কাজে বাধ্য হয়ে ঢুকতে হলো। কাজে একবার ঢুকে গেলে 8-10 ঘন্টা ডিউটি, 2-3 ঘন্টা জার্নি করে তার পক্ষে আর কিন্তু পড়াশোনা সম্ভব হবে না। কিন্তু শুরুতে যদি এই 2-3 বছরের কোর্সটা তার করা থাকে, তাহলে সে কাজও করলো, পাশাপাশি পরীক্ষাগুলো দিল। কারণ ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা কিন্তু এই ভুলটা করবে, আমার মতো ভুল করবে, ভাববে যে গ্রাজুয়েশনটা করে নিই তারপর পরীক্ষাটা দেবো, ডিএড করছি 2 বছরের ডিএডটাকে করে নিই তারপর পরীক্ষাগুলো দেবো। না, তো ডিএডও করবে তার পাশাপাশি এটাও করবে। যদি সে কোনো গ্রাজুয়েশন করে অনার্স নিয়ে ভর্তি হয় সেটাও করবে, তার পাশাপাশি এটা করবে, বা অন্য আইটিআই পলিটেকনিক এটাও করবে, তার পাশাপাশি এটা করবে। দুটো একসাথে করতে হবে, টাইম সব হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা মোটামুটি এখানেই শেষ করছি। আমি আশা রাখবো এইচএস পরীক্ষার পর একটু কন্ট্যাক্ট করবেন, পাশেই আমাদের এডুকেশন সেন্টার। তো এখানে আমরা এটা নিয়ে একটা ক্যারিয়ার কাউন্সেলিং করবো, আমি চেষ্টা করবো সেদিন আরো কোনো যারা এই সম্পর্কে আরো যাদের কাছে নলেজ আছে সেরকম কাউকে ইনভাইট করার, যাতে তারা সঠিক ইনফরমেশন আরো ডিটেইলস আরো ভালোভাবে পেতে পারে। এবং যারা এইসব লাইনে পড়াশোনা করছে, আমার এরকম পরিচিত মানুষজন অনেকেই আছে যারা ডব্লিউবিসিএস সিভিল সার্ভিস বা অন্য বিভিন্ন ধরনের জায়গায় যারা পড়াশোনা করছে, বা অনেকেই আছে যারা স্ট্যাবলিশ হয়ে গিয়েছে, প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, তাদেরকে আমরা ইনভাইট করতে চেষ্টা করবো এবং তাদের মাধ্যমে আমরা চেষ্টা করবো সঠিক ইনফরমেশনটা সবার কাছে দেওয়ার। তো আজকের মতো এখানে শেষ করছি। আর আজকের মতো এখানে শেষ করছি। এবার যেটা আমরা করবো, একটা অ্যাবাকাস সম্পর্কে জাস্ট একটা ডেমো দেখাবো, যেটা আমরা বলছিলাম এতক্ষণ অ্যাবাকাস নিয়ে আলোচনা করছি। তো সকলের এইচএস পরীক্ষা ভালো হোক এটাই আশা রাখছি। এইচএস পরীক্ষার পর আপনারা কন্ট্যাক্ট করবেন বা আমরা আপনাদেরকে ফোন করে একবার কন্ট্যাক্ট করতে চেষ্টা করবো, ঠিক আছে? কিন্তু এটা স্পোকেন ইংলিশ আর বিশেষ করে গভর্নমেন্ট জব এক্সাম প্রিপারেশন যে কোনো জায়গায়, বলছি না যে এই সেন্টারে আমার সেন্টারে আসতে হবে এমনটা না, যে কোনো জায়গায় এটাকে অবহেলা করলে কিন্তু হবে না। কারণ কন্ডিশন এখন যত দিন যাচ্ছে ভীষণ খারাপের দিকে যাচ্ছে, ভীষণ খারাপের দিকে যাচ্ছে, কম্পিটিশন ভীষণ রকমের বাড়ছে, মারাত্মক লেভেলের দুর্নীতি শুরু হয়ে যাচ্ছে সব জায়গায়। ঠিক আছে, তো আমাদের কাছে তো এত টাকা পয়সা নেই, আমাদের ট্যালেন্টটাকেই হাতিয়ার বানাতে হবে। তো ট্যালেন্টটাকে হাতিয়ার বানাতে গেলে এখন থেকে করতে হবে।
আমরা তো ট্রাই করেছি আমাদের এডুকেশন সেন্টারে যারা 11 12 এ পড়বে, যারা মাধ্যমিক শেষ করবে, 11 12 থেকে আমরা এই চাকরি পরীক্ষার কোর্সটা আমরা তাদেরকে দিয়ে দেবো আমাদের এডুকেশন সেন্টারে। ঠিক আছে, যেহেতু আপনারা 12 শেষ করে ফেলেছেন এখন এটাকে আসতে হবে। তো আজকে আমরা শেষ করছি, উইশ ইউ অল দ্য বেস্ট, সকলকে থ্যাংক ইউ।